দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার। স্বাগত আপনাদের দুইজনকেই। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একেবারে সহজ করে যদি বলি, লন্ডন বৈঠকের পরবর্তী রাজনৈতিক গতি প্রকৃতি শুনতে চাই আপনার কাছ থেকে। যদিও ইতিমধ্যে আপনার দলসহ অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেই নিয়ে আলোচনা করব। সংক্ষেপে শুনতে চাই আগামী দিনের রাজনীতি, লন্ডন বৈঠক পরবর্তী রাজনীতি। জনাব মুজিবুর রহমান। ধন্যবাদ কাঞ্চন ভাই। সরোয়ার তুষার আছেন এখানে, দর্শককেও শুভেচ্ছা। লন্ডন বৈঠক পরবর্তী রাজনীতি আমাদের বাংলাদেশের জন্য এটা তো খুবই একটা ইন্টারেস্টিং ইস্যু, যে আমরা আসলে মানে এই ধরনের ডাইমেনশনগুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকি এবং এগুলো নিয়ে আমরা খুবই উল্লসিত হই। এটা দুটো দিক আছে। একটা দিক তো বাস্তবতা, সেটা হচ্ছে যে লন্ডন বৈঠক নিয়ে যে আজকে ৩-৪ দিন ধরে আপনারাও কিন্তু অনবরত আলোচনা করে যাচ্ছেন, সব পত্রিকার নিউজ, সবার মধ্যে এটা নিয়ে উচ্ছ্বাস। তো এটা তো একটা মানে বাস্তব মানে প্রাপ্তি, অর্থাৎ মোটামুটি উইন উইন একটা সিচুয়েশন। আমি দেখলাম যে উইন উইন সিচুয়েশন কেন বলছেন? ইতিমধ্যে তো এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য দল তো তাদের, আমি উইন উইন বলছি ওই সেন্সে, উইন উইন সেন্সে ওই জন্য, কারণ লন্ডনে যে বৈঠকটা হয়েছে সেটা তো দ্বিপাক্ষিক বৈঠক। যে দুই পক্ষ বসেছে ওরা ওই দুই পক্ষের উইন উইন সিচুয়েশন বলছি। কারণ আমরা দেখছি যে উপদেষ্টা মণ্ডলী আজকে তো একটা বিবৃতিও দিয়েছেন, উপদেষ্টারা বলছেন যে ওনারা খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। আর বিএনপির পক্ষ থেকেও আমরা দেখলাম যে বিএনপির ভয়েস অনেক চেঞ্জ হয়েছে। এই 1 সপ্তাহ 10 দিন আগেও আমরা দেখেছি যে বিএনপির নেতারা প্রফেসর ইউনূস সম্পর্কে, সরকার সম্পর্কে খুবই খারাপ খারাপ কথা বলছেন, এবং কেউ কেউ তো একদম মানে খুব মানে আউট অফ দি মানে ভদ্রতা আপনি বলতে পারেন যে নানা কথাও বলেছেন। আবার অন্যদিকে আমরা দেখলাম যে সরকারেরও কোনো কোনো উপদেষ্টা বা কেউ আকার ইঙ্গিতে বিএনপি সম্পর্কে নানা ধরনের কথাবার্তা এসেছে, বা যারা বিএনপি বিরোধী পক্ষ আছে তারা নানাভাবে ট্রল করছে সোশ্যাল মিডিয়াতে বিএনপিকে। তো এখন আমরা যেটা দেখলাম যে বিতর্কটা ছিল অ্যাকচুয়ালি ডিসেম্বর না জুন, এটার মধ্যে এসেছিল। এর আগে ছিল সংস্কার না নির্বাচন। তো আপনার জাতীয় ঐকমত্য কমিশন তো সংস্কার নিয়ে আলোচনা করে, বিএনপি তো সেখানে পার্টিসিপেট করেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিএনপি কিছু কিছু সংস্কার ঐকমত্য হয়েছে, কিছু কিছু হয় নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলোতে ঐকমত্য হয়েছে, বিএনপি কিছু মৌলিক জায়গায় বিএনপি এখনও দ্বিমত আছে, কিন্তু এই সংস্কারের ব্যাপারে বিএনপি একটা ঐকমত্যতায় আছে। জুলাই সনদ এবং জুলাই ডিক্লারেশনের ব্যাপারেও আমরা দেখেছি বিএনপির সম্মতি দিয়েছে। বিচার প্রক্রিয়ার ব্যাপারে বিএনপির বক্তব্য হচ্ছে যে বিচার চলমান প্রক্রিয়া চলবে, বিচারের ব্যাপারেও বিএনপি সেটা তো হলো। কিন্তু আমি বলছি লন্ডন বৈঠক পরবর্তী রাজনীতির যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার গতি নিয়ে, মাত্রা নিয়ে শুনতে চাই। আমি সেটাই বলছি, সেটা আসছি। তো এখানে বিএনপি আর সরকারের মধ্যে যে বিতর্কটা ছিল, সেটা ছিল প্রথম ছিল ডিসেম্বর জুন, এরপরে সেটা প্রফেসর ইউনূস যখন বলেছেন এটা এপ্রিল, তখন চলে এসেছে সেটা ডিসেম্বর টু এপ্রিলের মধ্যে। এখন লন্ডন বৈঠকের পরে এটা চলে এসেছে রমজানের আগে থেকে এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারির মধ্যে অলমোস্ট, মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই 3 মাসের আলোচনায় চলে আসছে এখন বিষয়টা। এবং যেটা বিএনপির দাবি ছিল উপদেষ্টাদের পদত্যাগ, আরো বিভিন্ন দাবি, এগুলো অনেকটা মিনিমাইজ হয়ে এসেছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুটা মূল জায়গায় যেটা এসেছে সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের যে ডিক্লারেশনের মধ্যে। আমরা কিন্তু প্রফেসর ইউনূসের এই ডিক্লারেশনের মধ্যে একটা মানে কন্টিনিউশন দেখতে পাচ্ছি, কারণ উনি প্রথম থেকে বলেছেন ডিসেম্বর টু জুন, এরপর উনি ফিক্স করেছেন এপ্রিল। এখন উনি বলছেন যদি এই সমস্ত যেগুলো উনি করতে চান রিকোয়ারমেন্টগুলো ফুলফিল অগ্রগতি হয়, তাহলে উনি ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক বা ফেব্রুয়ারিতে হতে কোনো বাধা নেই। তো বিএনপিকেও এখানে টোন ডাউন মনে হচ্ছে, তারাও মনে করছে যে সংস্কারের ব্যাপারটা, যেহেতু তারা ঐকমত্য পোষণ করেছেন। মুজিব ভাই, আমি ওই আলোচনায় থাকবো, নিব আমি ওই আলোচনায়। আফটার লন্ডন ঘোষণা, রাজনীতিটাতে যে প্রতিক্রিয়া, সেটা নিয়ে শুনতে চাই। আচ্ছা,
আফটার লন্ডন মিটিং দুটো বিষয় আপনি যেটা বলেছেন আমি তাহলে স্পেসিফিক বলি। প্রথম একটা হচ্ছে যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কেউ কেউ এটাকে সাধুবাদ জানিয়েছেন, এটার মধ্যে থেকে একটা আমরাও এটাকে সাধুবাদ জানিয়েছি, আমরাও মনে করেছি যে এটা একটা অগ্রগতি। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছিলাম এবি পার্টির একটা পজিশন হচ্ছে আমরা কিন্তু সমঝোতামূলক একটা, কারণ আমরা যেহেতু সবাই একটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা একটা সমঝোতামূলক সমাধান চেয়েছিলাম। কিন্তু যেই প্রশ্নটা এখানে এসছে, আমরা যদি বলি প্রধান এই মুহূর্তে প্রধানরা বিএনপি বাদে অন্য যে সমস্ত প্রধান দলগুলো রয়েছে তাদের কথা নিয়ে যেটি এসছে, জামাত প্রতিক্রিয়া দিয়েছে, এনসিপি দিয়েছে, তারা বলেছে যে একটি দলের সাথে শুধুমাত্র আলোচনা করেই এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। সেক্ষেত্রে না, এই প্রশ্নটা তোলার যৌক্তিকতা আছে একটা জায়গায়, সেটা হচ্ছে ওনারা একটা জয়েন্ট ডিক্লারেশন সাইন করেছেন বা ডিক্লেয়ার করেছেন। সরকার একটা দলের সাথে এ ধরনের ডিক্লারেশন দিতে পারে কিনা সেটা একটা প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্নটা ভ্যালিড। বাট সরকারের সাথে সব রাজনৈতিক দলেরই প্রধানের মিটিং হয়েছে, আর জামাতের আমির মিটিং করেন নাই, এনসিপি নাহিদ ইসলাম মিটিং করেছেন না, করেছেন তো। কথা হচ্ছে সেখানে এসে ওনারা একটা জয়েন্ট ডিক্লারেশন দেন নাই। আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে একটা সিদ্ধান্ত, আসলে আমরা এখানে কিন্তু কোনো সিদ্ধান্ত পাই নাই। আপনি কি পেয়েছেন কোনো সিদ্ধান্ত? হ্যাঁ, সিদ্ধান্ত পেয়েছি। কি সিদ্ধান্ত পেয়েছেন? সিদ্ধান্ত পেয়েছি, ওনারা বলছেন যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে রোজার আগে নির্বাচন হওয়ার বিষয়ে কোনো দ্বিমত নাই। হতে পারে যদি আপনি যদি একটা মিটিং এর পর বলেন তাহলে আমরা ধরে নিতে পারি কংক্রিট যে ওই সিদ্ধান্তটায় একমত হয়েছেন, এবং তারা উভয়ে বলেছেন, মানে জনাব খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনই বলেছেন আমরা এই মিটিং এ একমত হয়েছি এই সব বিষয় নিয়ে। এটা যদি আপনি বলেন, যদি বলেন, আমি বলছি না এটা ফ্যাক্ট, না আপনি তথ্যটা আমরা যতটুকু দেখেছি এখানে এক ধরনের আশাবাদ, এক ধরনের অস্পষ্ট একটা ব্যাপার আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে যেটা আমাদের মিডিয়াগুলো লিখেছে এই ধরনের কোনো সুস্পষ্ট ঘোষণা আমরা পাইনি। এখন আপনাকে আমি বলি, দেখেন একটু দ্বিমত করি, আচ্ছা আপনার দ্বিমতকে আমি রেসপেক্ট করি, আমি শুধু আপনাকে বলি দেখেন তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশনের ব্যাপারে তো জামাতও একমত, এনসিপি শুধু স্পষ্ট করে পজিশন নিয়েছে। জামাত একমত আপনি কিভাবে বললেন? কোন জামাত তো ফেব্রুয়ারিতে ইলেকশন চেয়েছে। জামাতের আপনি আজকে বিএনপির একটা স্টেটমেন্ট দেখবেন এবং জামাতের আমির কিন্তু ফেব্রুয়ারি ইলেকশনের কথা টাইম স্পেসিফিক উল্লেখ করেছেন যে ইলেকশনের আগে। আমরাও কিন্তু আমাদের আলোচনায় ওনারা চাইনি, আমি যদি বলি উনি লন্ডন থেকে ফিরে আসার পর একটি আলোচনায় একাধিক আলোচনায় উনি একথা বলেছেন যে রমজান, তারপরে এই ঝড় বৃষ্টি, তারপরে পরীক্ষা ইত্যাদি কারণে অনুপযোগী ফেব্রুয়ারিতে হতে পারে, এইটা তাদের আশাবাদ। তো এখানে তো একটা আশাবাদ, তো এখানে তো সবাই কিন্তু আশা, দেখেন বেগম জিয়া কি বলেছেন, বেগম জিয়ার সূত্রে যে কথাটা বলা হয়েছে যে উনি বলছেন যে রমজানের আগে ইলেকশন হওয়াটাকে উনিও পছন্দ করছেন, রাইট? ঠিক আছে, তারেক রহমান বলছেন যে রমজানের আগে ইলেকশন হতে পারে, মানে যেহেতু বিএনপির পজিশন ছিল ডিসেম্বর, এখান থেকে ওনারা সরে এসে ওনারা মত ব্যক্ত করলেন যে ফেব্রুয়ারিতে হতে পারে। আর প্রফেসর ইউনূস যেহেতু এপ্রিল বলেছেন, উনি বলেছেন যে আমার এই কাজগুলো যদি সম্পন্ন হয় তাহলে সেটাও হতে পারে, তবে ইলেকশন ডিক্লেয়ার করবেন নির্বাচন কমিশন। আমার মনে হয় আমি আপনাকে এটা ক্লিয়ার করে দেই। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে মর্মে যে আমরা একমত হইলাম, সিদ্ধান্ত নিলাম, এ ধরনের কোনো স্পষ্ট কথা নাই। আপনি অস্পষ্ট যে কথাটা আছে সেটাকে আপনি সিদ্ধান্ত আকারে নিতে পারেন, এটা আপনার বুঝ হতে পারে, আমার সাথে আপনার বুঝতে নাও মিলতে পারে। বাট আমি যেটা মনে করি, দেখেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু প্রথম যখন সেনা প্রধান মিটিং ডেকেছিল তখন কিন্তু সবাই ক্যান্টনমেন্টে গিয়েছিল। এটাও তো একটা মানে আমাদের রাজনৈতিক ইতিহাসে, মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নাই। সুতরাং আমাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতি আমরা বর্তমানে, যেমন অন্তর্বর্তীকালীন সরকারও তো আমাদের সংস্কৃতিতে নাই, কিন্তু একটা মানে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে তো আমরা সবগুলো করতে হয়েছে আমাদেরকে। আপনি এই মানে উদাহরণ দিচ্ছেন কেন? আমি উদাহরণ দিচ্ছি এই জন্য যে দেশ এবং জাতির স্বার্থে প্রফেসর ইউনূসের সাথে যে অনানুষ্ঠানিক মিটিংটা জনাব তারেক রহমানের হয়েছে, সেখানে যে ওনারা একটা ডিক্লারেশন বলেছেন, এটাকে আমি এই অর্থে ইতিবাচক হিসেবে দেখছি। এখানে নিয়মের ব্যত্যয় ঘটেছে, আমি সেটাও স্বীকার করছি, কিন্তু এই নিয়মের ব্যত্যয়টা যেহেতু আমাদের কাছে একটা কনক্রিট বিষয় এসেছে। দেখেন এখন কিন্তু বিএনপি একরকম বলতে পারতো, সরকার একরকম বলতে পারতো যে আমাদের ভিতরে কি আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু ওনারা আমাদেরকে একটা কনক্রিট জিনিস দিয়েছেন, এখন এদের নিয়ে আর বিতর্ক নাই। না হয় কিন্তু এই বৈঠকের পরে বিএনপি
এবং সরকারের মধ্যে আবার একটা বিতর্ক শুরু হয়ে যেত, যে এরা বলতো এটা হয়েছে আলোচনা, এরা বলতো এটা হয়েছে আলোচনা। সেই জায়গা থেকে আমি মনে করি যে দেশ এবং জাতির কাছে একটা স্পষ্ট লিখিত একটা দলিল আমরা পেয়েছি। হ্যাঁ, এটার যে প্রশ্নটা উঠেছে সেটা আমি আবার ভ্যালিড বলছি। কেউ কেউ আবার এটা বলছেন যে প্রফেসর সাহেব মানে তারেক সাহেবের কাছে গিয়ে দেশের দলিলটা দিয়ে আসছে, এটা বলছে। আমি আসবো সেই আলোচনায়। জনাব সরোয়ার তুষার, আপনার দলের অবস্থান আমরা জানি, তারপরও শুনতে চাই যে আপনারা কেন এই বৈঠকের বা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হলো কি যে আমরা প্রাথমিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠেছে, এই প্রশ্নগুলো আর অ্যাভয়েড করা যাচ্ছে না। আমাদের দেশের রাজনীতিতে আলাপ আলোচনার সংস্কৃতি ফিরে এসেছে, এটা খুবই ওয়েলকামিং। কিন্তু যে প্রশ্নগুলো আপনার সামনে একদম মানে জাস্ট হ্যামারিং করছে, আপনি তো এগুলো অ্যাভয়েড করতে পারেন না। সেটা কি? এক নম্বর হচ্ছে সরকারের কাছে প্রশ্ন, এটা তো একটা সরকারি সফর। না, সরকারি সফর বলবেন না আপনি 39 জন নিয়ে গেছেন এবং মানে এটা কি তাহলে সরকারি সফর যদি না হয় তাহলে তো আরো বড় প্রশ্ন হাজির হবে। ঠিক আছে, সরকারি সফর। আপনি কি নিয়ে এসেছেন দেশে? সাধারণত এমওইউ হয়, ওই দেশের সাথে কোনো চুক্তি হয়, কিছুই হয় নাই। বেসিক্যালি উনি তো একটা পুরস্কার নিতে গেছেন, সেই পুরস্কার নিতে সরকারের 39 জন নিয়ে গেছেন, সরকার সংশ্লিষ্ট। এনিওয়ে, আচ্ছা, উনি ওখানে গেছেন যে কোনো কারণেই হোক, সরকারি, আধা সরকারি, ছায়া সরকারি, যে কারণে উনি গেছেন, এবং সেখানে যেহেতু একটা বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান, ভারপ্রাপ্ত প্রধান যাই বলি তিনি থাকেন, তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ, রাজনীতি নিয়ে কিছু দূর ইনফর্মাল আলোচনা, এগুলোতে কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হয়েছে যখন আপনি যৌথ বিবৃতি দিয়েছেন। আপনি ভাই বলেছেন যে এটা একটা অনানুষ্ঠানিক মিটিং ছিল। অনানুষ্ঠানিক মিটিংয়ের পরে তো এই ধরনের জয়েন্ট ডিক্লারেশন আসে না, এটা একটা দ্বিপাক্ষিক মানে হয়েছে, স্টেটমেন্ট হয়েছে। যৌথ বিবৃতিতে আলোচনার ফোরাম কোনটা? ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, দ্বিতীয় পর্বের আলোচনা তিনি নিজে ঘটা করে উদ্বোধন করেছেন, তিনি সেখানে নিজে উপস্থিত ছিলেন, মঞ্জু ভাই গেছেন, আমরাও গেছি। সেই আলোচনাটা চলছে, আবার শুরু হবে 17 তারিখ থেকে। আপনি যদি এই আলোচনাটায় সকল দলকে নিয়ে অন্য সকল আলোচনা পরে করেন, শুধু নির্বাচনের মাস কোনটা হবে এটা নিয়ে যেহেতু সবচেয়ে বড় বিতর্ক, এইটা নিয়ে সকল দলের সাথে দিনভর আলোচনা করে একটা মাসের ব্যাপারে সিদ্ধান্তে আসতেন এবং একটা জয়েন্ট ডিক্লারেশন দিতেন সকল দলকে নিয়ে, খুব কি খারাপ হতো? ওটা আরো ইনক্লুসিভ হতো। এখন যেটা হলো সেটা আপনারা কেন? আমরা বলছি তার কারণ হলো কি, দ্বিমতটা কি, ইমপ্রেশনটা খেয়াল করেন, ইমপ্রেশনটা কি বার্তা পৌঁছাচ্ছে সারা দেশের কাছে, বিশেষত প্রশাসনের কাছে। এমনিতেই আপনি জানেন, এটা আমরা অন রেকর্ড অনেক সময় বলি না নানা কারণে, যে প্রশাসন পুরো বাংলাদেশে এটা হেলে গেছে একদিকে। ঠিক আছে, এই মিটিংয়ের মধ্যে দিয়ে আপনি একেবারে পরিষ্কার সিগন্যাল দিয়ে দিয়েছেন যে আসলে বিএনপি সরকারে আসতে যাচ্ছে। যদি এটা ধরেন 90% সত্যিও হয়, আপনি ইলেকশনে একদিন আগে ওই কথাটা বলতে পারেন না, ইলেকশন হতে দিতে হবে। তাহলে আপনি প্রশাসনের কাছে এই বার্তাটা গেছে যে আসলে নির্বাচনটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। এখন এই প্রশাসন, আমরা তো জানি এই প্রশাসন কীরকম, এই প্রশাসন গত 15 বছর কী করেছে, খুব তো এদেরকে আপনি বগুড়া থেকে ঝালকাঠিতে নিয়েছেন, এর চেয়ে বেশি কিছু তো করেন নাই। তো এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন, এই ডিসিএসপিরা কিংবা মাঠ প্রশাসন, ইসি, তারা যেভাবে অতি উৎসাহী থাকে একটা মানে একদম সারেন্ডার করার জন্য, তারা যদি একটা 18 সালের মতো একটা নির্বাচন উপহার দেয় বাংলাদেশে, তখন কি হবে? এত রক্তপাতের পরে, 3টা নির্বাচন ভুয়া হওয়ার পরে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন করবেন, সেই মানে প্রেডিকশন আপনি এখনই কি করতে পারেন? কারণ হচ্ছে প্রশাসনের কাছে এটার অনেক আলামত অলরেডি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ধরেন আমি উদাহরণটা দিই, যে ওই পটুয়াখালীতে নুরুল হক নূরকে অবরুদ্ধ বিএনপি করে রাখতেই চাইতে পারে বিএনপির একটা অংশ, প্রশাসন নির্লিপ্ত থাকবে কেন? প্রশাসনকে কিন্তু আমরা 4-5 ঘন্টা কোনো ধরনের কোনো মুভ করতে দেখি নেই এবং তাকে উদ্ধার করতে দেখি নেই। আমরা বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমরা জানি যে প্রশাসন কিভাবে বিএনপির একটা ওয়ার্ড লেভেলের নেতাকে কিভাবে বেনিফিট দেয়। ঠিক আছে, এগুলো আমরা ফেস করি প্রতিদিন। বিএনপি তো বলছে যে আপনারা কিংস পার্টি, আপনারা সমস্ত জায়গায় থাকছেন, এগুলো রাজনৈতিক মুখরোচকভাবে তারা বলে, কিন্তু আপনিও বাস্তবতা জানেন, আমরাও বাস্তবতা জানি। এই সরকারের সাথে এই মুহূর্তে এনসিপির সেই ধরনের কোনো সম্পর্ক নাই এবং হওয়ার কোনো বাস্তবতাই নাই। একটা কিংস পার্টির বিরুদ্ধে, ধরেন আমরা যদি কিংস পার্টি হই, সেই কিংস পার্টির বিরুদ্ধে এই ধরনের মিডিয়ায় কুৎসা চলে প্রতিদিন, যেভাবে ভুয়া ফটোকার্ড বানায়, কিংস পার্টিকে ডিপ স্টেট হেল্প করে পুরো সংগঠন দাঁড় করানোর ক্ষেত্রে। এই ধরনের কোনো কিছু আছে? সরকারে তো আপনাদের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি নাই, তাদেরকে আমরা চিনি, এটা আমাদের অপরাধ না। ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ দুই বন্ধু তো এই সরকারে আছেন, তাহলে কি এটা কি তাদের অপরাধ নাকি? পূর্ব পরিচয়ের মধ্যে থাকতে পারে। তারা এনসিপিকে আলাদা কোনো বেনিফিট দিচ্ছে কিনা এটা প্রশ্ন। আমি একটা প্রশ্ন তুলেছিলাম ঈদের আগে, এই প্রশ্নটা আবার তোলা দরকার। এবারের কোরবানির হাট সারা দেশে কারা পেয়েছে,
এইটা যদি আপনি ঠিক করেন তাহলে আপনি বাংলাদেশে এই মুহূর্তে প্রকৃত ক্ষমতার বিন্যাসটা ধরতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট, শুধু হার্টের জন্য না, বাংলাদেশের লোকাল পলিটিক্সের পাওয়ার ডাইনামিক্স বোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারা পেয়েছে আমি তো ঢাকার দুইটা তো অফিসিয়াল রেকর্ডের যেগুলো সমস্তটাই বিএনপির সংশ্লিষ্ট লোকজনের কাছে গেছে, এবং সারা দেশে আমাদের কাছে যতটুকু খবর আছে এখানে একচেটিয়াভাবে এগুলো বিএনপি সংশ্লিষ্ট লোকেরা পেয়েছে। কারণ আপনি বলতে পারেন যে এরা তো ইজারা দিয়েই পেয়েছে বা ইজারা নিয়েই পেয়েছে, কারণ এই ইজারা নেওয়ার জন্য বাংলাদেশে কি আর কম্পিটেন্ট লোক নাই? এটাকে আমাদের বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে আর কেউ এগুলো নিতে পারে না? এটা আমি উদাহরণটা এই জন্য বললাম যে হার্টে আমাকেই যাইতে হবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে এইটা থেকে তো একটা পাওয়ারের ডাইনামিক্সটা বোঝা যায়, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে কি যে আমাদের তো বিএনপির সাথে কোনো শত্রুতা নাই। বিএনপি বাংলাদেশেও একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং নির্যাতিত গত 15 বছর ধরে। আমরা সিম্পলি একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা সুষ্ঠু নির্বাচন, সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড, সুষ্ঠু নির্বাচন, এই তিনটা জিনিসই আমাদের আকাঙ্ক্ষা। এমন না যে এই তিনটা জিনিস করলে বিএনপির খুব বড় ক্ষতি হবে আর আমাদের খুব বড় বেনিফিট হবে অন্যান্য দলের। এগুলো সবচেয়ে বড় বেনিফিট বিএনপি পাবে। সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হলে তার মধ্যে দিয়ে যারা ক্ষমতায় যাবে তারাই আসলে ভালো থাকবে। কিন্তু যদি আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যান, সেটা কিন্তু ভুক্তভোগী তাদেরকেই হতে হবে। এগুলো হচ্ছে জেনুইন কনসার্ন। পাশাপাশি ইসির অনেকগুলো ইস্যু আছে, এই জিনিসগুলোতেই আমরা মনে করছি যে পাশাপাশি আরও যেটা ভয়ঙ্কর ব্যাপার যে আপনার প্রধান উপদেষ্টার ঈদের আগের দিনের বক্তব্য জাতির উদ্দেশ্যে, উনি ইলেকশনের টাইম ঘোষণা করেছিলেন এপ্রিলে। এটার ডামাডোলে যে এপ্রিলে ভালো সময় না, ফেব্রুয়ারিতে হওয়া উচিত, এই আলোচনার ডামাডোলে আমরা আরও গুরুত্বপূর্ণ জিনিসটা খেয়ালই করি না। উনি খুব ডিসাইসিভ পজিশন নিয়েছেন, যেটা আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। ডিসাইসিভ পজিশনটা কি? উনি বলছেন যে আপনারা জনগণ উদ্দেশ্যে উনি বলছেন আপনারা ওই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কথা নিয়ে নেন যে তারা আগামী নির্বাচনের প্রথম অধিবেশনে সংস্কার করবে। আবার লন্ডনে গিয়ে উনি বলেছেন যে গণভোটের কোনো সম্ভাবনা নাই। এখন খেয়াল করে দেখেন প্রবলেমটা কোথায়। আমি আগেও বললাম যে উনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি। আলোচনাটা মঞ্জু ভাই তো যান আলোচনাটা এখনো আছে কি কি সংস্কার হবে সেখানে। এই যে আমাদেরকে 17, 18, 19 তারিখে আলোচনার এজেন্ডা পাঠানো হয়েছে, কিভাবে বাস্তবায়ন হবে সংস্কার, এটা এখন আলোচনাতে আসেই নাই। 6টা পদ্ধতি তারা স্প্রেডশিট আমাদেরকে দিয়েছে। সেটি হইল আলোচনা। আমার আলোচনার বিষয় ছিল যে লন্ডন বৈঠকের বিষয় যে সিদ্ধান্তগুলো হলো বা প্রায় সিদ্ধান্ত যদি বলি মঞ্জু ভাইয়ের ভাষায়, তাহলে এইটা নিয়ে কেন এনসিপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে? কারণ এটা তো আপনি তো নির্বাচনের পরের ব্যাপার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে লেভেল প্লেইং ফিল্ড সেটাই নষ্ট হয়েছে এর মধ্য দিয়ে। যদি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, অবশ্যই তারা সবচেয়ে বড় দল, তবু আপনি তাদেরকে এটা করতে পারেন না। বিএনপি যখন বলে যে নির্বাচন 90% দলের দাবি ডিসেম্বরের নির্বাচন, এটা যখন তারা বলে তখন তারা অন্য দলগুলো রেফারেন্স দেয়। তাহলে আপনি এখন সমস্ত দলগুলোকে, আমার প্রশ্ন হচ্ছে যে, আর তাছাড়া আমরা শুনতে পাচ্ছি যে 5 অগাস্টের আগেই জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন, আমরা খুশি এতে উনি আসুক। তো এই আলোচনাটা দেশে হতে পারতো না কেন আপনাকে লন্ডনে আলোচনাটা করতে হবে? একটু শুনি তাহলে আমাদের মঞ্জু ভাই কি বলে। মঞ্জু ভাই যে কথাটা বলছেন সরর তুষার, দেশে হতে পারতো কিনা? দেশে তো হয়েছে ধরেন বিএনপির মহাসচিবের সাথে তার প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে না। দেখেন এই বিতর্কগুলো কিন্তু আছে। যেমন আপনার মনে থাকার কথা, এই যে যখন প্রফেসর ইউনূস পদত্যাগ করার আশা পোষণ করলেন, তিনি এটা কার কাছে প্রথম প্রকাশ করেছেন? সেটা তো নাহিদ ইসলামের কাছে। নাহিদের কাছে করেছে কিনা জানি না, নাহিদ বাইরে এসে বিবিসির কাছে বলেছেন এই কথাটি। একমাত্র নাহিদ ইসলামই গিয়েছেন ওনার সাথে দেখা করতে, তখন উনি বলেছেন। তো এখন কথা হচ্ছে, তখন কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে, বিএনপি বা অন্যান্যরা সমালোচনা করেছে যে এই কথাটা উনি তো সবাইকে ডেকে বলতে পারতেন, হোয়াই অনলি নাহিদ ইসলাম। তো এখন যে কথাটা বিতর্কটা আসছে যে, না মঞ্জু ভাই আমি যদি একটু, সরি আপনি খুব বেশি আমি এটাকে কম্পেয়ার করছি আপনার সাথে, কম্পেয়ার করছি যে তারেক রহমানের সাথে আলাপ করে উনি, আমি তো বলেছি ইন প্রিন্সিপাল একটা সরকার একটা দলের সাথে জয়েন্ট ডিক্লারেশন দিতে পারে না, এবং সেটা হয়তো বেরিয়ে এসে বলে না, যেমন আমরা যখন আলোচনায় যাই আমরা বেরিয়ে এসে আমরা বলি কি আলোচনা হয়েছে, সরকারের প্রেস ডিপার্টমেন্ট এসে বলে কি আলোচনা হয়েছে। এখানে একটা সমস্যা হয় কি, দেখা যায় যে আমাদের অনেক রাজনীতিবিদদেরকে আমরা দেখেছি ভিতরে একরকম কথা বলে, বাইরে এসে আরেক রকম কথা বলে। আবার প্রেস ডিপার্টমেন্টও দেখলাম যে তারা তাদের সুবিধা মতো জায়গাগুলোকে বেশি হাইলাইট করে কথা বলে। আমরা যে অনেক সিরিয়াস ইস্যু তুলি সেটা কিন্তু তারা সেখানে তোলেন না। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছি যে একটা কমন ডিক্লারেশন দেওয়াটা খারাপ হয় নাই, কারণ বাইরে এসে ওনারা একরকম বলতেন। সরোয়ার তুষার যেটি বললেন যে এটি দেশে বসে আলোচনা হতে পারতো কিনা, না দেশে বসে তো আলোচনা হচ্ছেই, ধরেন সেই আলোচনার তো কোনো আর গুরুত্ব থাকলো না। আপনি শুধু একটি দল একটি ব্যক্তির সাথে আলোচনা করে যা আপনি করে আসলেন, যে আপনি যৌথ ডিক্লারেশন দিয়ে আসলেন, তারপরে তো অতীতে যত আলোচনা হলো সেই আলোচনার কি আর কোনো গুরুত্ব থাকলো?
না, আমি তো বলছি এটা প্রত্যেক রাজনৈতিক দলের এটা সমালোচনা করার রাইট আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনার সাথে আলোচনা করবে তখন আপনি সেটাকে যদি ওয়েলকাম করেন। যখন উনি নাহিদ ইসলামের সাথে আলোচনা করলেন তখন তো এনসিপি এটাকে ওয়েলকাম করেছে, তখন তো এনসিপি এটা বলে নাই যে উনার পদত্যাগের আলোচনাটা উনি কেন শুধু নাহিদ ইসলামকে জানালেন, অন্যদেরকে কেন জানালেন না। নাম্বার 1, আমি আপনাকে জাস্ট উদাহরণ হিসেবে বলছি। 2 নম্বর শুনেন, আমি একটু বলে নিই কাঞ্চন ভাই। প্রফেসর ইউনূস লন্ডন গিয়েছেন একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে, সেখানে কত খরচ হয়েছে, কাদেরকে নিয়েছেন, এটা অবশ্যই একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এটার সমালোচনা আমরা করা উচিত, ওনাকে জবাবদিহিতার মধ্যে রাখা উচিত, কোনো সন্দেহ নাই। উনি সেখানে গিয়েছেন, ওখানে একটা পার্টির মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বলা যেতে পারে যে উনি পরোক্ষভাবে এখন পার্টির অল ইন অল, উনি সেখানে অবস্থান করছেন। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতো যে যেহেতু রাজনৈতিক একটা বিভেদ চলতেছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটা অনৈক্যের জায়গা চলছে, তখন দুটো জায়গায় প্রশ্ন আসতে পারত যে প্রফেসর ইউনূস গিয়েছেন, উনি তো একটু তারেক রহমানকে চায়ের দাওয়াত দিতে পারতেন, একটা ভদ্রতা সূচক, অথবা তারেক রহমানের সমালোচনার মুখে পড়তে পারতেন যে ডক্টর ইউনূস আসার পরে উনি তো চেষ্টা করতে পারতেন যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই, হ্যালো করতে চাই। তো এই জায়গাটা থেকে এটা ছিল সম্পূর্ণ একটা সৌজন্যমূলক সভা। মঞ্জু ভাই, এইটুক পর্যন্ত কারো কোনো দ্বিমত নাই যে সৌজন্যমূলক দেখা একবার না 2বার হতে পারতো, ব্রেকফাস্ট হতে পারতো, ডিনার হতে পারতো, সবই হতে পারতো। কিন্তু আপনি গত 8 মাসের যেই রেজাল্ট আপনি মানে নিয়ে এসছেন রাজনৈতিক বিভিন্ন দলের সাথে আলোচনা করে, আপনি সংস্কার, বিচার, হ্যাঁ এগুলা এবং মানে জুলাই ঘোষণা সব কিছু বাদ দিয়ে শুধু আপনি একটি দলের সাথে কথা বলে আপনি নির্বাচনের তারিখের ব্যাপারে একটি সম্মতি দিয়ে আসছেন এবং যৌথ ঘোষণা, যৌথ মানে প্রেস ব্রিফিংয়ে আপনি এই কথাটি বললেন। আমাদের প্রশ্ন বা রাজনৈতিক দলগুলোর প্রশ্ন এইখানে আপনি বলছেন যে নাহিদ ইসলামের কাছে বলছে। আমি যদি বলি যে আপনাকে এই তথ্য কে দিল যে শুধু মানে ডক্টর ইউনূস নাহিদ ইসলামের কাছে তার মানে রিজাইন করার জন্য তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন, কে বলবো? এই তথ্যটা আপনি প্রথম কার কাছে পেয়েছেন? আমি আসছি, আপনাকে আমি প্রশ্ন করছি। আমরা বিবিসির কাছে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এটি বলেছে যে উনি এটা অভিপ্রায় ব্যক্ত করেছেন। তার মানে এই নয় যে উনি শুধুমাত্র নাহিদ ইসলামকে বলেছে, আর কাউকে বলে নাই। এটাই তো সত্য, অন্য কোনো রাজনৈতিক দলকে বলেন নাই তো। রাজনৈতিক দল না, উনি টোটাল উপদেষ্টার বা অন্যান্য কারোর কাছে বলেছে কি না সেটি কি আমরা নিশ্চিত না? অন্যান্য ভাই, এটা তো আমি তো ওনাকে প্রশ্ন করেছি। জি, প্রফেসর ইউনূসের সাথে যখন আমাদের বৈঠক হয়েছে ওনাকে আমরা প্রশ্ন করেছি। জি, আমরা যে তথ্যটা জানতে পেরেছি যে আপনি পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন, ইজ ইট ট্রু? হ্যাঁ, সেটা তো উনি তো তখন বলেছেন যে হ্যাঁ আমি এটা করেছি এবং এই জায়গাটা এসেছে। এটা তো একটা মন্ত্রণালয়ের ভিতরে অনেক আলোচনা হয় না একটা। আমার পয়েন্টটা ছিল আপনি বলেছেন ডক্টর ইউনূস যখন নাহিদ ইসলামের কাছে পদত্যাগের কথা বলেছেন তখন তো এনসিপি কোনো কিছু করে নাই। আমি আপনার সাথে বলছি যে উনি কি শুধুমাত্র নাহিদকে মানে বলেছে না অন্য আরো কাউকে বলেছে সেটা আমরা কেউ জানি না। না, আমি যতটুকু জানি, আপনি এটা কেন জটিল মনে করছেন আমি বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে এই তথ্যটা আমরা প্রথম নাহিদ ইসলামের মুখ থেকে শুনেছি। এটি সত্য কথা। আমি নাহিদ ইসলামকে প্রশ্নও করেছি যে আপনি কিভাবে গেলেন সেখানে বা কিসের ভিত্তিতে গেলেন, উনি কি আপনাকে ডেকেছে না আপনি গিয়েছেন? উনি তখন বললেন যে আমি শুনতে পেরেছি যে উনি এই ধরনের ইচ্ছা পোষণ করেছেন। তাহলে উনি নিশ্চয়ই আরো কারো কাছে বলেছেন। উনি তো বলেছেন রে ভাই, আপনি যেটা তো বুঝতেছেন, এটা তো ক্যাবিনেট মিটিং এ বলেছেন উনি। ক্যাবিনেট মিটিং এই কথাটা আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি। আপনি আমার মুখ থেকে শোনার দরকার নেই, যেটা তো আপনারাই লিখেছেন। আচ্ছা, ক্যাবিনেট মিটিং এর আলোচনাটা বাইরে আসবে কেন? আমার কথা হচ্ছে ক্যাবিনেট মিটিং এ আজকে কি হয়েছে আপনি জানেন সবকিছু? জানেন না তো। আপনাকে ডেকে নিয়ে যদি এখন ক্যাবিনেট মিটিং এর কথাটা কেউ বলে তাহলে আপনি তো বিশেষ ব্যক্তি, আপনি স্পেশাল ব্যক্তি, আমি স্পেশাল না। আমি সেই কথাটা বলছি। তখন কিন্তু এটা নিয়ে সমালোচনা হয়েছিল এবং আপনি সেটা জানারও কথা। ক্যাবিনেটে উনি এটা আগ্রহ প্রকাশ করেছেন, এটা সামহাউ নাহিদ ইসলাম শুনেছেন এবং নাহিদ ইসলাম গিয়েছেন। খুবই ভালো, আমি নাহিদ ইসলামকে ধন্যবাদও দিয়েছি। ওনারা গিয়ে ওনাকে বলেছেন যে না আপনি তো যেতে পারেন না। আমার প্রশ্নটা ওইটা না, আমি বলতে চাচ্ছি যে এই যে প্রফেসর ইউনূস কাউকে বলছেন, কাউকে যাচ্ছেন, এটাকে আমরা অনেক ত্রুটি ধরতে পারি। আমি কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনোটাকে দোষারোপ মনে করছি না। কারণ উনি কেন নাহিদ ইসলামকে ডেকেছেন আপনি জানেন?
বা নাহিদ ইসলাম কেন গিয়েছে? কারণ নাহিদ ইসলামদের রাই কিন্তু উনি বলেছেন এরাই আমার নিয়োগকর্তা, সুতরাং উনি যদি রিজাইন করেন হি শুড কনসাল্ট উইথ দি নাহিদ ইসলাম ফার্স্ট। এই পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই উনি যে নাহিদ ইসলামের সাথে প্রথম আলোচনা করেছেন এটা কারেক্ট করেছেন, এবং নাহিদ ইসলাম যে গিয়েছেন এটা কারেক্ট করেছেন। এখন আমি ওই আলোচনা থেকেই বলছি, তারেক রহমান বিএনপি লিড করছেন, বিএনপির সাথে বিরাট একটা দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্বটা কি নিয়ে শুরু হয়েছে এখন আপনি যদি বলেন আমি সব খোলাসা করে বলতে পারি, কিন্তু সেই খোলাসাটা সেই জায়গাটা আমরা বারবার বলছি এটা আপনারা বসেন। কারণ আমরা দেখছি বিএনপি অনবরত তারেক রহমানকে সন্দেহ করছে, ডক্টর ইউনূসকে সন্দেহ করছে যে ডক্টর ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, উনি 5 বছর থাকতে চান, উনি ম্যান্ডেটবিহীন কার্যক্রম চালাতে চান, এই ধরনের ব্যাপক আলোচনা হচ্ছিল। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা একটা অতিরিক্ত ধারণা। ঠিক অনুরূপভাবে বিএনপির ব্যাপারে অনবরত আমরা দেখছি এনসিপি থেকে শুরু করে গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি যেন তেন করে ইলেকশনে চলে যেতে চায়। আমরা যখন বিএনপির সাথে আলোচনা করি আমরা দেখি যে তারা সংস্কার চায়, কিন্তু নির্বাচন চায়, কিন্তু কিছু কিছু জায়গায় তারা এখনো আমাদের সাথে একমত হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো আমরা তো আলোচনা করেই আমাদেরকে একটা সমাধানে পৌঁছতে হবে, এবং আলোচনা করেই কিন্তু একটা সমাধানে পৌঁছানো যাবে। সেই জন্য উনি যদি তারেক রহমানের সাথে আলোচনা করেন, লন্ডন গিয়েছেন, শুধু বসে 2 কাপ চা খেলেন, বিষয়টা এমন না। আপনি দেখেন জামাতের আমিরও তো কিন্তু লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছেন, আমি নিজেও তো গিয়ে দেখা করেছি। তো দেখা করে এসে সেটা নিয়ে কিন্তু কোনো কথা হয় না, কারণ আপনারা কোনো যৌথ স্টেটমেন্ট দেননি। হ্যাঁ, এই যে দেন নাই, জামাত আমির যেহেতু দেন নাই, এরপরে এসে উনি যখন বলেছেন তখন কিন্তু সবাই বলেছে আমি যে তারেক রহমানের সাথে দেখা করেছি। এখন মার্কেটে শুনেন সবাই বলে যে আপনি তো সিট কনফার্ম করে আসছেন। যেহেতু দেই নাই সেহেতু অনেক ডালপালা গজাচ্ছে, অনেক আলোচনা চলছে। দেখেন ওনারা যেহেতু দিয়েছেন তখন কিন্তু এখন আর ডালপালা নাই খুব বেশি। একটা ডালপালা যদিও জনাব সালাউদ্দিন তুলেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যেমন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত আলোচনা হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, ওনারা কেউ কিন্তু বলেন না কি আলোচনাটা হয়েছে। নিশ্চয়ই সেখানে 1.5 ঘন্টা আলোচনার মধ্যে 1 ঘন্টা তো শুধু নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করেন নাই, আরো ডিটেইল আলোচনা করেছেন। সেখানে অনেক আলোচনা হয়েছে, হয়তো সেটা আমরা হয়তো পরে আমরা বুঝতে পারবো, কার্যক্রমে বুঝতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মিটিংয়ের পরে যে ডিক্লারেশনটা হয়েছে, আমি আবারও আপনাকে স্পষ্ট করে আমাদের পজিশন বলছি, একটা দলের সাথে সরকারের এ ধরনের ডিক্লারেশন বাংলাদেশের ইতিহাসে নাই। এটা পলিসিগত দিক থেকে এটা সঠিক হয় নাই, কিন্তু দেশের রাজনীতির স্বার্থে যেহেতু মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, সবার চোখ ছিল সেখানে, সারা দেশের মানুষ জানতে চায় সেখানে কি হয়েছে, সেখানে একটা জয়েন্টলি জানিয়ে দেওয়াটা এটা আমাদের জন্য ভালো হয়েছে। না হলে কি হতো, আমরা আজকে সারাদিন বসে শুধু একই আলোচনা হয়েছে, সঠিক কোনটা ছিল, কি গোপন ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। আর আমি আবারও আপনার বিষয়টাকে আমি বলি যে আপনার সাথে আমার পার্থক্যটা এখানে হচ্ছে আমার কাছে মনে হয় নাই যে লন্ডনে কোনো একটা ডিসিশনে পৌঁছা গেছে। লন্ডনে আমি যেটা দেখেছি দূরত্বটা ডিসেম্বর টু জুন ছিল, এরপরে ডিসেম্বর টু এপ্রিল আসছে, এখন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যে এসেছে। এই 3 মাসের দূরত্ব নিয়ে এখন আমরা আরো একটু কাজ করতে পারি। স্পষ্ট সেটা নিয়ে আমারও কোনো নাই, মানে কোনো মত পার্থক্য নাই। নির্বাচনের একটি তারিখ অলমোস্ট ঘোষণা হয়ে গেছে বা আশা করা হচ্ছে। এমনি একটি পরিস্থিতিতে নির্বাচন কমিশনও মানে সিইসিও আজকে কথা বলছে, সে কথা যাব পরে। কিন্তু আপনারা এই কমিশনের পদত্যাগ চাচ্ছেন, তাহলে কি আপনারা কি নির্বাচনে যাচ্ছেন? অবশ্যই নির্বাচনে যাওয়ার সাথে তো ইসি পদত্যাগ চাওয়ার কোনো সম্পর্ক নাই। কেন? তাহলে ইসি একটা প্রতিষ্ঠান, ইসির আমরা যদি সিইসির পদত্যাগ চাই আরেকজন সিইসিতে বসবেন, এটা তো খুব বড় জিনিস না। কিন্তু কেন চাচ্ছি সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমরা বলেছি যে এই যে আইনটা, যে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, এই আইনটা তো আওয়ামী লীগ আমলে করা আইন, এবং এই আইন নিয়ে সকল দলের আপত্তি ছিল। বিএনপির মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছিলেন যে এটা বাকশালী আইন, বাকশালী কমিশন, এবং তাদের 31 দফার 7ম দফায় মধ্যে এই আইন সুস্পষ্টভাবে বলা আছে আইন তারা সংশোধন করতে চায়। এখন কি আপনি এই আইনের অধীনে নির্বাচন করে পার্লামেন্টে গিয়ে তারপর আইন সংশোধন করবেন, নাকি সংশোধিত আইনের অধীনে নির্বাচনে যাবেন? এইটা হচ্ছে প্রশ্ন। এবং এই ইসির নিরপেক্ষতা এবং এই ইসির সক্ষমতা দুটোই এখনও প্রশ্নবিদ্ধ। বিশেষত নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো সংস্কার প্রস্তাব আছে সবগুলো ইসি টার্ন ডাউন করে দিয়েছে, যেগুলো সরকার মানে চেকলিস্ট তৈরি করেছে, যেগুলো এখনই করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে একটা ইসি মেয়াদ শেষে সে যদি দেখা যায় ইলেকশনে কোনো ধরনের মিসকন্ডাক্ট করেছে, দুর্নীতি করেছে, কিংবা সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছে, যে কোনো কিছু পার্সিয়ালিটি করেছে, তাহলে তাকে জবাবদিহি এবং শাস্তির আওতায় আনতে হবে, ইভেন ইফ আপনার মেয়াদ শেষ। তবু
এইটা প্রস্তাব এসছে, এরা এটার বিরোধিতা করছে কি কারণে? তাহলে কি তারা আগে থেকেই, এবং আজকেও তার কথার প্রতিধ্বনি এটাই যে আমরা ভোট বাক্স ছিনতাই করতে দেবো না। তো আপনি তো আগে থেকেই কি এরকম কোনো সিচুয়েশন আপনি চিন্তা করতেছেন না? কিন্তু আপনারা ওই সংশোধনীগুলো না চেয়ে ইসির পদত্যাগ চাচ্ছেন। ইসির পদত্যাগ মানে ইসি পুনর্গঠন করার কথা বলেছি আমরা। হ্যাঁ, তো ইসি পুনর্গঠন করতে হলে আপনার এই আপনি আইনটাকে পুনর্গঠন করতে হবে এবং তার মধ্য দিয়ে নতুন করে আপনি ইসিটাকে ঢেলে সাজাবেন। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার। তার মধ্য দিয়ে যদি এই যে যারা এখন বিদ্যমান ইসিতে যারা আছে, আমাদের কিন্তু ব্যক্তি নিয়ে আমরা কিন্তু কখনো আপত্তি তুলি নেই। আমরা বলছি ইসি প্রতিষ্ঠান হিসেবে তাকে আরও ঢেলে সাজাতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তাকে প্রস্তুত করতে হবে। পাশাপাশি যে ইশরাক সাহেবের মামলাতেও কিন্তু ইসি নিয়ে মন্তব্য আছে। ইসি একটা পক্ষভুক্ত হওয়ার পরেও তার যে ভূমিকা সেটা কিন্তু মানে যথেষ্ট পরিমাণ নিরপেক্ষ বলা যাবে না। হ্যাঁ, বরং তারাই জটিলতাটা সৃষ্টি করেছে, এটা বলারও যথেষ্ট কারণ আছে। মানে প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ গঠিত হয়েছিল তারাও কিন্তু মন্তব্য করেছেন, ইসিকে ভর্ৎসনা করেছে। এই সমস্ত দিকে আমরা যেহেতু কমিটেড একটা ফেয়ার ইলেকশন করার জন্য, তো ফেয়ার ইলেকশনের জন্য একটা আপনার ইসি পুনর্গঠন করতে কোনো সমস্যা নেই। এটা তো আর এটা শুধু সিদ্ধান্তের ব্যাপার। সিদ্ধান্ত হলে আপনি এটা 10-15 দিনের বেশি লাগার কোনো কারণ আমি দেখি না। তাহলে এই ইসি পুনর্গঠন করলে আপনি এটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবেন। আমাদের ইস্যুটা হলো সুষ্ঠু নির্বাচন হতে হবে। না, সেটি তো হলো, কিন্তু এই ইলেকশন কমিশনার তো এখন পর্যন্ত কোনো ইলেকশন কন্ডাক্ট করেনি। কিন্তু এখনই তাদের উপরে আপনি অনাস্থা আনেন কিভাবে? হ্যাঁ, আনি কারণ হচ্ছে যে সে যে আইনে পরিচালিত হচ্ছে এবং সে যেভাবে সংস্কার প্রস্তাবগুলোর বিরোধিতা করেছে, এইখান থেকে প্রশ্ন ওঠে যে তার মোটিভটা কি। ঠিক আছে, এখন যদি ইসিটা আপনি মানে সংস্কার করেন তাহলে বা আইনটা পুনর্গঠন করেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না সুষ্ঠু নির্বাচন করতে। বরং আমরা আরও মনে করি যে এই জাতীয় নির্বাচনের তো এতদিন বলা হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে দেওয়া হয় তাহলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। এখন তো জাতীয় নির্বাচনের একটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সম্ভবত আমার দলও মনে করে যে জাতীয় নির্বাচন নিয়ে 1 সেকেন্ডের জন্য কোনো ধোঁয়াশা কখনোই সৃষ্টি হয়নি, অনিশ্চয়তা কখনোই সৃষ্টি হয়নি, এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, গত 8-9 মাস যাবৎ মিডিয়ায় নির্বাচনের অনিশ্চয়তা, টানাপোড়েন, অনীহার কথা কখনো বলে নাই, বারবার বলা হয়ে গেছে। গত 8-9 মাসে টকশোতে এগুলো নিয়ে আলাপ হয়েছে। ফলে এটা একটা ফেনিয়ে তোলা জিনিস, কখনোই নির্বাচন নিয়ে 1 সেকেন্ডের জন্য আমরা কোনো ঝুঁকি দেখি নাই। তবু এখন যেহেতু নির্বাচনের একটা আপনি অনুমান করা যাচ্ছে, অনুমান মানে প্রায় নিশ্চয়তা পাওয়া যাচ্ছে, তাহলে আপনি অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো করেন। তাহলে যেটা হবে যে ইসির সক্ষমতা এবং ইসির নিরপেক্ষতা, মাঠ প্রশাসন কি ভূমিকা নেয়, কিংবা এমনিতেও সুষ্ঠু নির্বাচন করতে কি কি প্রতিবন্ধকতা আপনার সামনে আছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন, এটার মধ্যে তো অনেক পার্থক্য হবে। আপনি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে সেটি কি আপনি অনুমান করতে পারবেন? অনেক দূর পর্যন্ত অনুমান করা যাবে, অনেক দূর করা যাবে। কিভাবে করবেন? করা যাবে কারণ হচ্ছে যে আপনি যখনই বাংলাদেশে তো ইলেকশনের একটা আবহ তৈরি হয়েছে এবং ইলেকশনের দিন মানুষ তো ভোটই দিতে যাবে, এবং ভোট দিতে গেলে যদিও দলীয় প্রতীক যদি নাও থাকে, তবু ইলেকশন করতে কারা কি ধরনের আচরণ করে এটাকে, এবং কে কোন ধরনের প্রার্থী কোন দলের সমর্থন পাচ্ছে, এগুলো তো আপনি জানতে পারবেন। ফলে আবার ভোট দিতে গেলে এমনিতে প্র্যাকটিক্যালি কি প্রবলেম আসলে হাজির হয় সেটাও কিছুটা আইডেন্টিফাই করা যাবে। এটা ভালো হবে বাংলাদেশের জন্য। এখন আমি মনে করি যে খুব মানে অন্তত সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন না হলেও সিটি কর্পোরেশন নির্বাচন, আমাদের যতগুলো সিটি কর্পোরেশন আছে সেগুলো নির্বাচনটা এই জাতীয় নির্বাচনের আগে দিলে, আর মানুষেরও দীর্ঘদিন যে অনভ্যাস তৈরি হয়েছে ভোটের ব্যাপারে, সেটাও আপনি জড়তাটা কাটাতে পারবেন। অনেকগুলো দিকে এটা দরকার, হ্যাঁ, এবং ইলেকশনের আবহটা আরও বেশি আসবে। কিন্তু আর তাছাড়া প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলো হচ্ছে এই মুহূর্তে সিটি কর্পোরেশনে, মানে জনপ্রতিনিধি না থাকার কারণে, এগুলোও কাটানো যাবে। এই সমস্ত কিছু বিবেচনায় আমরা মনে করি যে এটা করা দরকার, ইসিকেও পুনর্গঠন করা দরকার, তাতে করে সুষ্ঠু নির্বাচন, এবং এগুলোর জন্য কিন্তু আপনাকে ইলেকশনের টাইম পেছানোর কোনো দরকার নেই। ইলেকশন টাইম আমরা পেয়ে গেছি, ধরেন মোটামুটি ফেব্রুয়ারি টু এপ্রিল যখনই হোক, এর আগেই এই কাজগুলো সম্পন্ন করা দরকার। তাতে করে ইলেকশনের আরও লেভেল প্লেইং ফিল্ডটা আরও নিশ্চিত হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এখন এটা রাজি হতে হবে সবাইকে। মানে আমি তো যতটুকু বুঝি বা সব দলের পজিশন জানি, সব দল কিন্তু রাজি, শুধু বিএনপির এখানে আপত্তি আছে। তো বিএনপি তো এখন তাদের যেটা প্রধান এজেন্ডা ছিল জাতীয় নির্বাচনের একটা তারিখ আদায় করা বা মাস আদায় করা, রোডম্যাপ আদায় করা, সেটা তারা পেয়েছে। এখন তাদের উচিত অন্য সকল দলের প্রতি কিছুটা হলেও শ্রদ্ধাশীল হওয়া। মানে আপনি সকল দলকে অবজ্ঞা করবেন, এটা বলবেন যে সবার ব্যাপারে একই কথা বলবেন যে আপনারা তবে জামানত হারাবেন, এই একটা কমন কথা তারা বলা শুরু করেছে। মানে তাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, আপনারা তো জামানত হারাবেন, তো আপনারা জামানত হারাবেন, তো আপনি কি তাহলে একাই নির্বাচন করেন, আমরা যেহেতু সবাই জামানত হারাবো। তো বিএনপি সেটা তো করতে চায় না। তাহলে অন্যান্য দলগুলোর পজিশনগুলোকে যখন আপনার ডিসেম্বরে নির্বাচনের প্রশ্ন আসে, তখন আপনি 90% দলের রেফারেন্স কিন্তু দেন যে সকল দল চাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও স্থানীয় সরকার নির্বাচন যেহেতু
আমার জানা মতে বিএনপি ছাড়া সমস্ত দল চাচ্ছে, কোনো দলের আমি কোনো আপত্তি দেখি না, দুই একটা দল যারা আপত্তি করছে তাদের আপত্তিটাকে আমলে নেওয়ার মতো না। অন্যান্য সকল মেজর পার্টিগুলো। আপনার কি মনে হয় কেন বিএনপি স্থানীয় সরকার আমি একটা সত্যি কথা বলবো, এটা অন রেকর্ড বললে বিএনপি অবশ্য আমার উপর খুব ক্ষিপ্ত এমনিতেও নানা কারণে, তবু সত্যের খাতিরে বলি, বিএনপি ভয় পাচ্ছে যে তারা 13 সালে দেখেন 14 সালে নির্বাচনটা যে আওয়ামী লীগ এরকম করেছিল, এটা একটা বড় কারণ ছিল। সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতেছিল, হেরেছিল এবং বিএনপি জিতেছিল। এখান থেকে তারা নির্বাচন দিলে কি পরিণতি হতে পারে এরকম একটা তাদের আশঙ্কা ছিল। বিএনপি মনে করছে, আমি মনে করি অবশ্যই আশঙ্কাটা অমূলক, কিন্তু বিএনপি আশঙ্কা করছে যে তাদের দুটো জিনিস ঘটবে। একটা হলো যদি ভিন্ন কোনো রেজাল্ট হয়, তাদের প্রার্থীরা না যেতে, তাদের সমর্থিত প্রার্থীরা, আর যে তাদের যে স্থানীয় পর্যায়ে যে ধরনের অন্তর্কন্দল এখন আছে, এই দুটো জিনিস প্রকাশ্যে চলে আসবে। এই ভয়ে তারা বা এই আশঙ্কা থেকে তারা আসলে এখন স্থানীয় সরকার নির্বাচন চায় না জাতীয় নির্বাচনের আগে। তারা চায় যে আগে নির্বাচনটা হবে, তারপর তাদের তৈরি করা সেটআপের মধ্যে আশঙ্কা তো জাতীয় নির্বাচন নিয়েও আছে। আছে তো এই কারণে তো আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য বলছি। কোন্দল বা দলীয় অসন্তুষ্ট কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারটা, এটা তো জাতীয় নির্বাচন হলো ফাইনাল ম্যাচের মতো। এটা হয়ে গেলে এরপরে তার কিছু না, এরপর আপনি 5 বছরের জন্য কিছু কিছু প্রশ্ন উঠবে বিভিন্ন জায়গায়, তো সেটা বাদ দিয়ে আপনি বলবেন হ্যাঁ কিছু কিছু মিসকন্ডাক্ট আছে, 2-1টা ভোট কেন্দ্রে বা 2-1টা আসনের নির্বাচন আপনি স্থগিত করে দিবেন, তবু তো আপনি একজনকে সরকার ঘোষণা করে দিবেন, এই তো ঘটবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হলো মানুষজন দেখেন, স্থানীয় সরকার নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন, এই দুটো জিনিসে বিএনপি চায় না কেন? যদি বাংলাদেশের মেজর 3-4টা পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্র দলের যে প্যানেল থাকবে তারা যদি হেরে যায়, তাহলে এটার অবশ্যম্ভাবী ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে পড়বে, এটা বিএনপি মনে করে। এবং আমার মনে হয় এই কথা মোটামুটি যৌক্তিক। একটু মঞ্জুবের কাছ থেকে, মঞ্জুব আপনার যদি অন্য কোনো কথা থাকে নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনারা কি চাচ্ছেন এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এটা কি যৌক্তিক হতে পারে? আমরা এটা বলেছিলাম যে একটা সিটি কর্পোরেশন ইলেকশনগুলো যদি হয় বা স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি আগে হতো, তাহলে দুটো লাভ হতো আমাদের। একটা হচ্ছে যে ইলেকশন কমিশন একটা ওয়ার্ম আপ ম্যাচ বলি না আমরা, ওয়ার্ম আপ সক্ষমতাটাও আমরা বুঝতে পারতাম। ইলেকশন কমিশনের সক্ষমতা আমাদের এখানে তো একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই 16 বছর ধরে। আমাদের এখানে একটা নীতি ধরে গেছে, মানে একটা প্রিঅকুপাইড মাইন্ডে এটা স্টাবলিশড হয়ে গেছে যে ইলেকশন হচ্ছে যার যেখানে জোর সেখানে সে জিতবে বা যেখানে। তো এটার বিপক্ষে এসে আমরা তো কেয়ারটেকারের অধীনে যে নির্বাচন দেখেছি, সেই নির্বাচন তো দেখি নাই গত 16 বছর। সুতরাং আমাদের এটা একটা পরীক্ষামূলক হতো, এটাতে নির্বাচন কমিশন সুবিধা পেত এবং আমরা এখানে ভুল ত্রুটি যেগুলো ধরা পড়তো সেগুলো আমরা ন্যাশনাল ইলেকশনে আমাদের পড়তো না, কারণ ন্যাশনাল ইলেকশন তো রাষ্ট্র পরিবর্তন, মানে অর্থাৎ ক্ষমতার পরিবর্তনের ইলেকশন। সিটি কর্পোরেশন তার ক্ষমতার পরিবর্তনের ইলেকশন না। সুতরাং এররগুলো আমরা এখানে টের পেতাম, এই জন্য আমরা এটার পক্ষে ছিলাম। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন বিএনপি যেটার জন্য ভয় পেয়েছে বা বিএনপি যেটার জন্য আপত্তি, বিএনপি একটা পাবলিকলি যে আপত্তিটা তুলেছে, আমি তুষার তো তার ইন্টারনাল কথা বলেছে, আমি তো ভাই ইন্টারনাল, ওরা হয়তো ভেতরের খবর জানে, আমিও তো জানি না। জি নিশ্চয়ই। বিএনপি মুখে যেটা বলেছে, বিএনপি মুখে বলেছে যে এটাতে ফ্যাসিবাদরা সুবিধা নিতে পারে, ফ্যাসিবাদরা একটা গন্ডগোল করবে, ব্যাপকভাবে করবে। আমি তো মনে করি ফ্যাসিবাদ গন্ডগোল করলে, এটা তো আপনার একটা ধারণা যে ফ্যাসিবাদ গন্ডগোল করলে আপনি কিভাবে, ফ্যাসিবাদ তো লাগছে না, আপনারা এমনি নিজেরা কইরে তো মানে 100-এর উপরে মারা গেছেন। এই জায়গায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমি তুষারের সাথে একমত যে বিএনপির এখানে ভীতিকর কিছুই হয় নাই। বিএনপি যদি তার, দেখেন বিএনপির কর্মীরা এত ত্যাগী, তারা নদী পার হয়ে ভাই নদীর সাঁতার কেটে এসে সমাবেশ করেছে না? আমি বিএনপির একটা সমাবেশ সচক্ষে দেখেছি রংপুরে। বিশ্বাস করেন 2 দিন আগে 3 দিন আগে লোকেরা শীতের মধ্যে এই আন্দোলনের সময় তারা ফুটপাতে এসে খড় বিছিয়ে তারা শুয়েছিল। তো বিএনপির সে কর্মীরা তো সেটা দেখিয়েছে। সুতরাং বিএনপির তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আর বিএনপিরও তো সুবিধা হবে, আভ্যন্তরীণ কোন্দল সিটি কর্পোরেশনে যেটা হবে আপনি সেটা মেরামত করতে পারবেন, ন্যাশনাল ইলেকশনে গিয়ে এটা আপনি বুঝতে পারবেন। এই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয়েছে যে স্ট্র্যাটেজিক্যালি বিএনপি যদি এটা অ্যাকসেপ্ট করে নিত, এটা 2 দিকে লাভবান হতো। বিএনপির বিরুদ্ধে যে মানুষ এখন এই যে তুষার যেগুলো কথা বলতে পারতো, এই কথাগুলো বলতে পারতো না, কারণ বিএনপি তো রেডিমেড প্রার্থী আছে বিভিন্ন জায়গায়। আপনি ধরেন যে এইটাকে নিয়ে খুব প্রবলেম হচ্ছে, এই যে চট্টগ্রামে ডক্টর শাহাদাতকে আপনি বসালেন বা ইলেকশনে আমাদের ইলেকশন কমিশন, আমাদের আদালত যে রায়টা দিয়েছে, একই ইশরাককে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এটাতে তো নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে কিছুটা, আদালতও কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে, তাই না? এবং বিএনপিও কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ যে নির্বাচনকে আপনি প্রত্যাখ্যান করেছেন সেই নির্বাচনে প্রার্থীকে আবার আপনি যদি গ্রহণ করেন, নৈতিক জায়গাটাতে আপনাকে প্রশ্ন থাকতেই হয়। বিএনপি যে 7টা আসনে এমপি হিসেবে শপথ নিয়েছিল, কেউ এটাকে কি সাপোর্ট করেছিল বলেন? কেউ তো সাপোর্ট করে নাই।
এই জন্য যেটা দাঁড়ায় সেটা হলো যে আমাদের রাজনীতির মূল জায়গাটা, আমি সেই জন্যই বলি যে তাত্ত্বিক আলোচনা না করে প্র্যাকটিক্যাল আলোচনাটা আমরা আসি। এবং আমি এটা বলি যে এই জায়গাটাগুলোতে আমরা যখন বিতর্ক করি, যেমন আমি তুষারের কিছুটা সামনাসামনি সমালোচনা করছি, দেখেন এই সরকারের এনসিপির প্রতি তার একটা মানে সৌজন্যবোধ বা আমি বলি একটা ভালোবাসা, একটা আন্তরিকতা, এটা তো থাকাটাই খুবই স্বাভাবিক। কারণ তারা সবাই মিলে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অগ্রসর জায়গায়, সে অগ্রসর জায়গা তারাই ডিসাইড করেছে তার কারা সরকারে আসবে, তাই না? কারণ যেই প্রফেসর ইউনূসের কোনো একটা খুবই কনফিডেন্সিয়াল সোর্স থেকে আমি জেনেছি যে উনি সব উপদেষ্টাদেরকে সিলেক্ট করেন নাই। উনি বলছেন আমি মাত্র 2জন না 3জন উপদেষ্টার ব্যাপারটা আমি সিলেক্ট করেছি, বাকি সবই ছাত্ররাই আমাকে সাজেস্ট করেছে। এবং ছাত্ররা যখন সাজেস্ট করেছে, আবার এটাও আমি জানি বা আমরা জানি যে ছাত্ররা কিন্তু বিএনপির সাথে কনসাল্ট করেছে, বিএনপি মহাসচিবের বাসায় মিটিং করেই তারা কিন্তু উপদেষ্টাদের নাম নিয়েছেন। তাহলে এখন কেন আমরা বলছি সরকার বিএনপি প্রভাবিত, সরকার এই এনসিপি প্রভাবিত? আমি তো বলি এটা সর্বদলীয় সরকার। যেই সরকারের যিনি রাষ্ট্রপতি উনি আওয়ামী লীগের, আওয়ামী লীগের তো এই সরকার, আওয়ামী লীগের তো আপনার এসপিডিসি যারা আছে এখনো তো 30-40% আওয়ামী লীগের লোকেরা এখানে বসে আছে আমাদের সর্ব জায়গায়। সেই জায়গায় আমি বলছি এটা কেউ যদি বলেন এনসিপি প্রভাবিত সরকার, কেউ যদি বলেন বিএনপি প্রভাবিত সরকার, আমি মনে করি এটা সব দলের প্রভাব আছে, আমাদের প্রভাব নাই। আমরা তো কোনোদিন আগে এমন কথা সরকারের লোকদের সাথে সরাসরি বলতে পারতাম না, এখন তো আমরা ফোন করে কথা বলতে পারতেছি, আমরা এখানে টক শোতে বসে ওনাদেরকে নানা বিষয়ে ওনাদের সমালোচনা করতে পারছি। আপনার কাছ থেকে আমি সংক্ষেপে উত্তর শুনতে চাই, যদি এমন একটি পরিবেশে, যেটা অবশ্য মঞ্জু ভাই বলেছেন সর্বদলীয় সরকার, এরকম একটি পরিবেশে যদি আগামী নির্বাচন হয় তো আপনাদের প্রত্যাশা কি মনে করেন আপনারা? না, আমি তো মনে করি যে এটা শুধু সর্বদলীয় সরকার শুধু তাই না, এটা তো জনগণের সরকার, জনগণের একটা ওভারহেলমিং সাপোর্ট এই সরকারের প্রতি আছে। অনেক খামতি, অনেক কিছু এই সরকারের নিয়ে আমাদের আপত্তির পরেও দেখেন মানুষ বুঝতে পারে বৃহত্তর প্রয়োজনটা কি, সেই কারণেই সরকার কিন্তু সমর্থন করছে, আমরাও সেই কারণে করছি। কিন্তু এর মানে এই না যে আমরা কোনো সমালোচনা করব না। আমরা সত্যি চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। গত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, নির্বাচন হয়েছে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এই জনগণ। আপনার কি মনে হয় এই যে এখন যে অবস্থা আছে এখন পর্যন্ত আমরা মানে শঙ্কামুক্ত না, মনে করছি না যে ইলেকশনের একটা টাইম পাওয়া গেছে, কিন্তু এটা কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন না, এপ্রিলে ইলেকশন না, ডিসেম্বরে না, জুনে, এর উপর নির্ভর করছে না। আমি সার্বিক পরিবেশের কথা বলছি। এই সার্বিক পরিবেশটা এখনো একটা সুষ্ঠু বা বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে অ্যাকসেপ্টেড নির্বাচনের চেয়েও ভালো নির্বাচন বা ওই মানের নির্বাচনের নিশ্চয়তা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা যদি পরিবেশ এরকম থাকে, এটা জুনের চেয়েও যদি আপনি পিছিয়ে যান তবু এই আশঙ্কা দূর হবে না। আপনাকে ওই জিনিসগুলো ঠিক করতে হবে। যেগুলো এর থেকে উত্তরণ কিভাবে হবে? আমরা তো সকলেই ক্ষমতামুখী। এর থেকে ক্ষমতামুখী বলতে আমি বুঝাচ্ছি এক কথায় যে যেখানে আছে, সে প্রশাসন, পুলিশ, আদার্স যারা যেখানে আছে সকলেই ক্ষমতার কাছে চলে যেতে চাচ্ছে, সম্ভাব্য ক্ষমতাসীন দলের কাছে চলে যাচ্ছে, এক ধাপ এগিয়ে কিছু করতে চাচ্ছে। সেরকম একটি পরিস্থিতিতে আপনি কিভাবে খুব সুষ্ঠু নির্বাচনের আশা করেন? মানে এখানে আমি বলবো যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বিএনপির কমিটমেন্টটাই সবচেয়ে বড়। বিএনপিকে এই যে সমস্ত আশঙ্কা তার কানে কারা ঢোকায় আমরা জানি না, যে এই হতে যাচ্ছে ওই হতে যাচ্ছে, এগুলো যদি তারা ঝেড়ে ফেলে এবং তারা যদি শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের যদি কমিটমেন্ট থাকে, 73 সালেও কিন্তু শেখ মুজিবুর রহমান একই ভুল করেছিলেন, যে যদি সুষ্ঠু নির্বাচন হতো তবু কিন্তু আওয়ামী লীগই জিততো, কিন্তু একটা বড় অপোজিশন থাকতো। তো কী করে সমস্ত কিছু দখল, ভোটকে ওই যে কুমিল্লা থেকে ব্যালট বাক্স ঢাকায় উড়িয়ে আনা, ভোলায় প্রতিদ্বন্দ্বীকে মানে মনোনয়নপত্র জমা দিতে না দেয়া, এই সমস্ত কাণ্ড কিন্তু পুরো ইলেকশনটাকে বিতর্কিত করেছে। এবং আনিসুজ্জামানের মতো লোক যিনি আওয়ামী লীগেই ভোট দিতেন তাকে আপনি ভোট দিতে দেন নাই, এই সমস্ত জিনিস তো ঘটেছে। বিএনপি যদি এই রাস্তায় না যাওয়াটা, আমি বলবো যে তারেক রহমান এখানে প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তাকে এই যে অতি উৎসাহী যারা আছে তাদেরকে এগুলো একদম থামিয়ে দিতে হবে, যে না, নির্বাচন সুষ্ঠু হতে দিতে হবে। সুষ্ঠু হতে দিলে এখানে কোনো বিএনপি কিন্তু কোনো রিস্ক নাই, কোনো ভয় নাই। মানে অন্তত যেটুকু বুঝতে পারা যায়, যেটুকু দেখতে পারা যায়, আমার পক্ষে এটা বলা কঠিন যে আমি নিজে একটা রাজনৈতিক দল করি যে বিএনপি জিতবে, তবু আমি বলতেছি যে আমার তো একটা আবার ধরেন অ্যাক্টিভিস্ট সত্তা আছে, বা আমি একটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে বোঝা যায় যে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি হয়তো জিতবে, কিন্তু সুষ্ঠু নির্বাচনটা হতে দিতে হবে। কিন্তু যদি আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এই জিনিসটা সবচেয়ে বেশি তারেক রহমানকেই বুঝতে হবে। তাহলে আপনি এই যে যত সংখ্যা আমরা যত বলছি এটা কিন্তু কেটে যাবে। এবং প্রশাসন আপনি দেখবেন রাতারাতি দেখবেন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই প্রস্তুত। প্রশাসন তো সবসময় ক্ষমতা কি চায় সেটা সেই দিকে থাকে। ক্ষমতা যদি সিগন্যাল দেয় যে সুষ্ঠু নির্বাচন হতে হবে, তাহলে তারা সুষ্ঠু নির্বাচন করবে। দেখবেন একজনকে একটা ব্যালট বাক্স তারা ছিনতাই করতে দেবে না। আর যদি ওইরকম সিগন্যাল তারা না পায়, তাহলে যত্রতত্র যা খুশি তাই হবে, তারা নির্লিপ্ত থাকবে এবং একটা ক্যাওস সৃষ্টি হবে।
জনাব মঞ্জু ভাই। না, এটা পরিষ্কার। আমি কিন্তু বলি যে বাংলাদেশের ইতিহাসে কখনোই সুষ্ঠু নির্বাচন হয় নাই, সবসময় মানে কখনোই হয় নাই, তিনটা ইলেকশন হয়েছে কম্পারেটিভলি ভালো, কিন্তু ওটাকে আপনি একদম পরিপূর্ণ শুদ্ধ নির্বাচন বলা যাবে না। কারণ আপনি দেখেন, যখন এটা কেয়ারটেকার সরকার হয় তখন আগের সরকারের বিরুদ্ধে কিন্তু সবকিছু থাকে, পরিবেশটা থাকে। যেমন এবারের পরিবেশ পুরোটা আওয়ামী লীগের বিরুদ্ধে, তাই না? আওয়ামী লীগের লোকেরা প্রার্থী হতে পারবে না, ভোট দিতে পারবে না, এটা আপনি মানে কেউ এটাকে খণ্ডাতে পারবে না। এটা আমাদের বিধির মানে বিধান হয়ে গেছে আমাদের জন্য। এখন কথা হচ্ছে যে বাকি অন্যরা যারা আছে এখানে যখন হয় যে একটা পক্ষ শক্তিশালী, বাকিরা সবাই, যেমন দেখেন লেভেল প্লেইং ফিল্ডের কথা কে বলে? বিএনপি কিন্তু এখন একবারও বলবে না লেভেল প্লেইং ফিল্ডের কথা, কিন্তু গত নির্বাচনের সময় তারাই সবচেয়ে এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলবে কি? আমরা বলবো, এনসিপি বলবে, জামাত বলবে, অন্যান্যরা বলবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আমি তুষারের সাথে মানে একমত হই এই জায়গায়, যে এই ইলেকশনটা যদি সুষ্ঠু না হয়, প্রফেসর ইউনূসের মানে ওনার যে ইমেজ, সেটা বলতে পারেন যে ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই প্রশ্নবিদ্ধ ইলেকশনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসুক, সে কিন্তু আগামী দিনে তাকে মানে অপমান অপদস্থ হওয়ার বা তার বক্তব্য শোনার, মানুষের শোনার, ধরেন আমি কোনো দলের নাম উল্লেখ করছি না, ধরেন মিস্টার এক্স পার্টি ক্ষমতায় আসলো, এক্স পার্টিকে কিন্তু অনেকগুলো চাপের মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে বিচার সুষ্ঠুভাবে করা, একটা হচ্ছে সংস্কারের করা, কারণ সংস্কারের যে আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে, এটা কিন্তু আপনি আর থামাতে পারবেন না, এটা আপনাকে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার যে হাইভ হাসিনাকে আমরা ফেস করেছি, সোশ্যাল মিডিয়ার অনেক খারাপ দিক আছে, সত্য। আমাদের এই যে বিদেশি অ্যাক্টিভিস্ট, বিভিন্ন জায়গার লোকেরা যেভাবে করেছে, তাদের অনেক ভুল ত্রুটি বিচ্যুতি আছে, অনেক বিকৃতি আছে, ঠিক আছে, কিন্তু এই যে হাইভ যেটা আছে, এটা কিন্তু নেক্সট এক্স পার্টিকে আপনাকে ফেস করতে হবে। তার সাথে যদি এটা যুক্ত হয় যে ইলেকশনটা ভালো হয় নাই, ইলেকশনটা প্রশ্নবিদ্ধ ছিল, তাহলে কিন্তু একেবারেই ম্যাসাকার। এবং আমাদের দেশে দেখেন, শেখ মুজিবুর রহমানের মতো জনপ্রিয় নেতা 3 বছরের মধ্যে অজনপ্রিয় হয়ে গেছে, 3 বছরের মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছে, 3 বছরের মধ্যে দল সহ, ফ্যামিলি সহ এত বড় একটা মানে ভয়ানক পরিস্থিতির মধ্যে তাদেরকে হারাতে হয়েছে। সুতরাং আমরা কেউ বলতে পারবো না আজকে আমি বিপুল জনপ্রিয়, ক্ষমতায় আসার পরে আমি জনপ্রিয় থাকতে পারবো কিনা। দেখেন, ডক্টর ইউনূসের যদি ইমেজ নষ্ট হয়, ওনার ইমেজ যদি ধরেন 100 থাকে, এখন ইমেজটা আপনি কত বলবেন? 110 না 90-80 বলবেন? যদি নিচের দিকে হয়, ওয়াই? ক্ষমতার জন্য। এনসিপিকেও যদি আপনি বলেন যে এনসিপি বা এনসিপিতেও না, আসলে হচ্ছে ছাত্র জনতার যেই হাই মুখপাত্র হিসেবে এনসিপিকে আমরা ধরি এখন, যদিও অ্যাবসলিউটলি ধরা যাচ্ছে না এখন নানা কারণে, তাহলে তাদের সম্পর্কে সমালোচনাটা কি নিয়ে? ক্ষমতা চর্চা নিয়েই তো। সুতরাং ক্ষমতা চর্চার জায়গায় যারা আসতে চাচ্ছেন, তারা যদি একটু সুন্দরভাবে আসেন। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে বিএনপি যদি মানে একেবারে ব্রুট মেজরিটি নিয়ে আসে, ঠিক ব্রুট তার অপোজিশন একটা ক্রাইসিস নিয়ে সে আসবে। এই কথাগুলো আমরা বলে রাখছি আগাম, এটা হয়তো আমাদের জন্য কাজে লাগবে। সেটা মনে হয় আজকে আর সময় নেই, আর একটু সময় পেলে নিশ্চয়ই আর একটু আলোচনা করা যেত। জনাব সরার তুষার এবং জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।